পশ্চিম আকাশে সিঁদুরে মেঘ শীর্ষক পোস্ট এডিটোরিয়ালটি লিখেছেন সিনিয়র সাংবাদিক ও লেখক মারুফ কামাল খান। সুইডিশ সাংবাদিক বার্টিল লিন্টনারের কথা মনে আছে? বেচারা এখন বুড়ো হয়েছেন, 70-এর বেশি বয়স হবে, হয়তো এখন কোথাও অবসর জীবন কাটাচ্ছেন। 23-24 বছর আগে 2002 সালে তার এক লেখায় বাংলাদেশে ভূমিকম্পের মতো অবস্থা সৃষ্টি হয়েছিল। তখন তার বয়স 50-এর কোঠায়। ফার ইস্টার্ন ইকোনমিক রিভিউ নামে হংকং থেকে তখন একটা নামকরা ইংরেজি কাগজ বেরোত। 1946 সাল থেকে প্রকাশিত ওই সাপ্তাহিক ম্যাগাজিনটির প্রকাশনা 1909 সালে বন্ধ হয়ে গেছে। তারও আগে 2004 সালে পত্রিকাটি মাসিক সাময়িকীতে রূপান্তরিত হয় এবং সে হিসেবেই টেকেছিল 2009 সাল পর্যন্ত। মূলত অর্থনৈতিক ও বাণিজ্যিক পত্রিকা হলেও ফার ইস্টার্ন ইকোনমিক রিভিউ এশিয়া প্যাসিফিক অঞ্চলের রাজনৈতিক এবং সংস্কৃতি নিয়ে সাড়া জাগানো বিভিন্ন রিপোর্ট করত। লিন্টনার ছিলেন ওই কাগজের বার্মা করেসপন্ডেন্ট। তিনি বাংলাদেশ নিয়ে এক ভয়ানক লেখা লেখেন। সেটা ছাপা হয় তাদের কাভার স্টোরি হিসেবে। প্রতিবেদনের শিরোনাম ছিল বাংলাদেশ এ কোকুন অফ টেরর। এই রিপোর্ট বাংলাদেশের শাসন প্রশাসনে প্রবল ঘূর্ণিঝড়ের মতো আঘাত আনে। 2002 সাল 4 এপ্রিল ওই প্রচ্ছদ প্রতিবেদন বের হয় ফার ইস্টার্ন ইকোনমিক রিভিউয়ে। খুব নাজুক সময় সেটা। 2001 সালের 1 অক্টোবর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন 4 দলীয় জোট ভূমিধস বিজয় অর্জন করে। বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী করে গঠিত সরকারের বয়স তখনও 6 মাস পূরণ হয়নি। তখনই এলো এই আঘাত। এর আগে মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন বাংলাদেশকে একটি মডারেট মুসলিম ডেমোক্রেসি হিসেবে দৃঢ় সমর্থন জানানোর কথা ঘোষণা করেছিলেন। নির্বাচনী প্রচারাভিযান চলার সময় বাংলাদেশ সফরে এসে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারও একই ধরনের মনোভাব ব্যক্ত করেছিলেন। কিন্তু এখনকার নির্বাচনের মাত্র 3 সপ্তাহ আগে আমেরিকায় ঘটে যায় এক গুরুতর ঘটনা। যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ার নামে খ্যাত ওয়ার্ল্ড ট্রেড সেন্টার গুড়িয়ে যায় এক ভয়ঙ্কর হামলায়। যাত্রীবাহী বিমান ছিনতাই করে পরিচালিত ওই আত্মঘাতী হামলা আরও একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনায় চালানো হয়। ইসলামী বিপ্লববাদী জঙ্গি সংগঠন আল কায়দা সেই হামলার দায় স্বীকার করে। 11 সেপ্টেম্বর সকালবেলা ওই হামলাকে আমেরিকার 9/11 নামকরণ করা হয়। প্রায় 3000 মানুষ তাতে প্রাণ হারান। ওই হামলা বদলে দেয় পুরো বিশ্ব পরিস্থিতি। যুক্তরাষ্ট্রের তখনকার প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ইসলামী জঙ্গিবাদ দমনে গ্লোবাল ওয়ার অন টেরর বা সন্ত্রাসের বিরুদ্ধে বিশ্বযুদ্ধ ঘোষণা করেন। সর্বব্যাপী ও সর্বাত্মক এই যুদ্ধ শুরু হয় সব ফ্রন্টে। পশ্চিমী দুনিয়ায় শত্রুমিত্র বদলে যায়। ধর্মভিত্তিক সাম্প্রদায়িক ঘৃণা, বিদ্বেষ ও বিভক্তি তীব্র হয়ে ওঠে। পাশ্চাত্যের রাজনীতিবিদ ও বুদ্ধিজীবীরা ইসলাম ও মুসলিম সম্প্রদায়কে সন্ত্রাসের সমর্থক বলে প্রচার শুরু করেন। মার্কিন অধ্যাপক স্যামুয়েল পি হান্টিংটন 1996 সালে মুসলিম সভ্যতাকে পাশ্চাত্যের শত্রু হিসেবে চিহ্নিত করে ক্ল্যাশ অফ সিভিলাইজেশন নামে এক বই লিখেছিলেন। 9/11-এর পরে ওই তত্ত্ব ওয়েস্টার্ন ওয়ার্ল্ড ব্যাপকভাবে গ্রহণ করে। GWOT নামে মূলত চলতে থাকে মুসলিম বিশ্বের বিরুদ্ধে ক্রুসেড বা ধর্মযুদ্ধ। ওইরকম একটি স্পর্শকাতর সময় বাংলাদেশের বিরুদ্ধে এ ধরনের একটি প্রতিবেদনের প্রভাব ও প্রতিক্রিয়া ছিল মারাত্মক। দাবানলের মতো সর্বত্র এ বার্তা ছড়িয়ে পড়ে বাংলাদেশ ইসলামী জঙ্গিবাদের আখড়ায় পরিণত হয়েছে। লিন্টনার তার লেখায় কেবল অভিযোগ করে ক্ষান্ত হননি, কি করতে হবে সে পথও বাতলে দিয়েছিলেন। লিন্টনার লেখেন, Rising fundamentalism and religious intolerance are threatening secularism and moderate Islam. The implication for the region and beyond are grave, but it's not too late for the counter-revolution. লিন্টনার রায় দিয়েছিলেন, সেকুলারিজম ও মডারেট ইসলামের প্রতি হুমকি হয়ে দাঁড়িয়েছে মৌলবাদের উত্থান ও ধর্মীয় অসহিষ্ণুতা। কেবল বাংলাদেশ নয়, এর মারাত্মক প্রভাব পড়বে পুরো অঞ্চল ও তার বাইরেও। তাই পাল্টা অভ্যুত্থানের ঘটনার প্রেসক্রিপশন দিয়ে লিন্টনার লেখেন, সে সময় এখনও একেবারে চলে যায়নি। অর্থাৎ লিন্টনার প্রকাশ্যে পশ্চিমা বিশ্বের প্রতি বাংলাদেশের সরকারকে উৎখাত করার ডাক দিয়েছিলেন। সেই থেকে শুরু। পাশ্চাত্যের বিভিন্ন প্রভাবশালী সব মিডিয়ায় কোরাস শুরু হয় বাংলাদেশের বিরুদ্ধে। ভারতীয় ও জায়নবাদী মিডিয়াও যুক্ত হয় তার সঙ্গে। তরুণ সাংবাদিক অ্যালেক্স পেরি 2002 সালে বাংলাদেশের বিরুদ্ধে আরেক গুরুতর আর্টিকেল লেখেন বিখ্যাত টাইম ম্যাগাজিনে। 14 অক্টোবর প্রকাশিত ডেডলি কার্গো শিরোনামে ওই প্রতিবেদনে পেরি অভিযোগ করেন, বাংলাদেশ আল কায়দা সহ ইসলামী জঙ্গিদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। বাংলাদেশে তৎপর কিছু দাতব্য সংস্থা আল কায়দার জন্য গোপনে অর্থ সংগ্রহ করছে এবং জঙ্গি তৎপরতায় মদত দিচ্ছে।
বাংলাদেশের উপকূল ও পাহাড়ি অঞ্চলে জঙ্গিরা আস্তানা গেড়ে তাদের শক্তি বৃদ্ধি করে চলেছে। বাংলাদেশ বিরোধী প্রচারণামূলক প্রতিটি আর্টিকেলেই জঙ্গিবাদের প্রতি সরকারের প্রত্যক্ষ বা প্রচ্ছন্ন আশকারা দেওয়ার অভিযোগ তোলা হয়। বাংলাদেশ সরকার এসব অভিযোগ সরাসরি অস্বীকার করার নীতি গ্রহণ করে। ফার ইস্টার্ন ইকোনমিক রিভিউ ও টাইমের সংশ্লিষ্ট সংখ্যা বাংলাদেশে নিষিদ্ধ করা হয়। এই নীতি আমার বিবেচনায় খুব কার্যকর ছিল না। তবু সরকারের নীতি নির্ধারক, পরামর্শদাতা, থিঙ্ক ট্যাঙ্ক ও গোয়েন্দা সংস্থাগুলো ওই অস্বীকার ও লুকানোর নীতিতে অটল থাকে। তারেক রহমান তখন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হয়েছেন। নির্বাচনের সময় বনানীর হাওয়া নামে ভাড়া বাসায় চেয়ারপারসনের জন্য যে অফিস নেওয়া হয়েছিল, তারেক রহমান সেখানে বসে গবেষণা ও সাংগঠনিক কার্যক্রম চালাতেন। তিনি সে সময় মিডিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে বলেন, বাংলাদেশে ইসলামী জঙ্গিবাদের সমর্থকদের তৎপরতা রয়েছে, তবে তারা তেমন শক্তিশালী নয়, তাদের তেমন জনসমর্থনও নেই। আন্তর্জাতিক সন্ত্রাসবাদের সঙ্গে তাদের যোগসূত্রের ব্যাপারে আমি নিশ্চিত নই, তবে আমরা কোনো ধরনের উগ্রবাদ বা চরমপন্থাকে প্রশ্রয় দেব না। আমার ধারণা তারেক রহমানের ওই অবস্থান সঠিকই ছিল, কিন্তু ডিপ স্টেট ও এস্টাবলিশমেন্ট তাতে সায় দিতে মোটেই রাজি না। তারা এই বক্তব্য প্রত্যাহারের জন্য চাপ প্রয়োগ করতে থাকে। আমাকেও অনেকে বলেন আমি যেন এ ব্যাপারে উদ্যোগ নেই। অবশেষে তারেক রহমান প্রেস কনফারেন্স ডেকে একটি ব্যাখ্যা দিয়ে তার মন্তব্য থেকে সরে আসেন। পরে অবশ্য সরকারের পক্ষে অস্বীকারের নীতিতে অনড় থাকা সম্ভব হয়নি। বিভিন্ন জঙ্গি গ্রুপ তাদের তৎপরতা বাড়িয়ে ক্রমেই প্রকটভাবে দৃশ্যমান করে তুলতে থাকে। উত্তরাঞ্চলে বামপন্থী সংগঠন সর্বহারা গোষ্ঠীর সন্ত্রাসের বিরুদ্ধে এই তৎপরতার প্রতি কয়েকজন মন্ত্রী অনুমোদনের অভিযোগ ওঠে। ছদ্মনামের দুই জঙ্গি নেতা শায়ক আব্দুর রহমান এবং বাংলা ভাইয়ের নাম সব জায়গায় ছড়িয়ে পড়ে। সরকারের শরিক দল জামায়াতে ইসলামের শীর্ষ নেতা ও মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী বাংলা ভাই মূলত মিডিয়া সৃষ্টি বলে একটি মন্তব্য করার পরপরই সরকার সমর্থক একটি টিভি চ্যানেলে বিএনপির অ্যাক্টিভিস্ট হিসেবে পরিচিত এক রিপোর্টার লুকিয়ে থাকা বাংলা ভাইকে জবরদস্ত বিপ্লবী ভূমিকায় উপস্থাপন করে তার সাক্ষাৎকার নিয়ে তা প্রচার করেন। এতে এক লেজে গবরে অবস্থা সৃষ্টি হয়। সরকার জনসমর্থন সংগঠিত করে কঠিন হাতে জঙ্গিবাদ দমনে উদ্যোগ নিলে সে উদ্যোগ আন্তর্জাতিক সমর্থন অর্জনে ব্যর্থ হয়। বাংলাদেশ বিরোধী ও আন্তর্জাতিক অপপ্রচারের বিরুদ্ধে সরকারের সংশ্লিষ্ট বিভাগ ও পররাষ্ট্র দপ্তরের তেমন কোনো কার্যকর ভূমিকাই ছিল না। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে আমি আমার দায়িত্বের বাইরে উদ্যোগ নিয়ে কিছু মিডিয়ার সঙ্গে যোগাযোগ করতাম। তাদের অসত্য রিপোর্টের প্রতিবাদ ও সঠিক তথ্য উপাত্ত পাঠাতাম। তবে পরিস্থিতি যতটা গুরুতর ছিল সে অনুযায়ী আমার ভূমিকা ছিল ঝিনুক দিয়ে সাগর সেচার সমতুল্য। যাই হোক, আমি ফার ইস্টার্ন ইকোনমিক রিভিউ ও টাইম ম্যাগাজিনের সঙ্গে যোগাযোগ করি। ফার ইস্টার্ন ইকোনমিক রিভিউ তখন ধুঁকতে শুরু করেছে এবং অচিরেই তারা মাসিক পত্রিকা হয়ে যায়। টাইম ম্যাগাজিনের তখনকার এশিয়া এডিশনের সম্পাদক বিশিষ্ট লেখক সাংবাদিক উইলিয়াম গ্রিন খুব ইতিবাচক সাড়া দেন। তিনি অবশেষে লেখক সাংবাদিক অ্যালেক্স পেরিকে সঙ্গে নিয়ে বাংলাদেশে আসেন। তারা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্টারভিউ নেন। সেই সাক্ষাৎকার এবং তাদের অন্যান্য খোঁজ খবরের উপর ভিত্তি করে টাইম ম্যাগাজিন বেগম খালেদা জিয়ার উপর কাভার স্টোরি করে। রেস্কিউ মিশন শিরোনামে সেই প্রচ্ছদ প্রতিবেদনটি খ্যাতিমান আলোকচিত্রী শহীদুল আলমের তোলা অসাধারণ একটি ফটো শোভিত ছিল। তার তোলা আরও দুটি ছবি ভেতরের পৃষ্ঠায় প্রতিবেদনের সঙ্গে ছাপা হয়। উইলিয়াম গ্রিন ও পেরিকে বেগম খালেদা জিয়া তার একটি জনসভা দেখার আমন্ত্রণ জানান। তিনি তাদের সঙ্গে নিয়ে পাবনার জনসভায় যান। হেলিকপ্টারেই শহীদুল আলম ফটোটি তোলেন। সেটি প্রচ্ছদে ব্যবহার করা হয়। বেগম জিয়ার জনসভায় যোগদানের অভিজ্ঞতা গ্রিন ও পেরি দুইজনকেই মুগ্ধ করে। ম্যাডাম জিয়ার ইন্টারভিউয়ের পর তারা তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবরের সাক্ষাৎকার নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তখন বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী। তিনি তখনকার শেরাটন হোটেলে টপ অফ দ্য পার্কের নিরিবিলি পরিবেশে ডিনারের আয়োজন করেন। সেখানে টাইম ম্যাগাজিনের দুই সাংবাদিকের সঙ্গে তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবরের সাক্ষাৎকারের আয়োজন করা হয়। সাংবাদিক দুজনের সঙ্গে আলোচনার জন্য মির্জা আলমগীর ছাড়াও প্রধানমন্ত্রী জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে তাজুল ইসলাম ও আমি নৈশভোজে যোগ দেই। খুবই প্রাণবন্ত আলোচনা হয়, কিন্তু বারবার ফোনে যোগাযোগ করা সত্ত্বেও কোনো এক ব্যস্ততার কারণে তারেক রহমান শেষ পর্যন্ত আসতে পারেননি। প্রকৃতপক্ষে তিনি তখন দারুণ মিডিয়া লাজুক ছিলেন। বাবর আসেন একটু দেরিতে। তার জ্ঞানগম্যি, বিদ্যাবুদ্ধি ও যোগ্যতার উপর আমার খুব বেশি ভরসা ছিল না, কিন্তু ওই দিন আমার ধারণা পুরোই পাল্টে গেল। বাবর সাহেব ভাঙা ভাঙা ইংরেজিতে যেভাবে প্রতিটি প্রশ্নের জবাব দিলেন, তাতে আমি শুধু নই, টাইম ম্যাগাজিনের দুই জাঁদরেল সাংবাদিকও অভিভূত হয়ে গেলেন। তিনি কোনো অভিযোগই অস্বীকার করলেন না। বললেন, জঙ্গিদের কৌশল প্রথম দিকে আমরা বুঝতে পারিনি। কমিউনিস্ট শাসকদের বিরুদ্ধে তারা বিভিন্ন এলাকায় মানুষকে সংগঠিত করেছে। আমরা ভেবেছিলাম এটা খারাপ কিছু নয়। পরে তারা আসল চেহারায় আবির্ভূত হলো। সশস্ত্র জেহাদের ডাক দিতে শুরু করলো। নাশকতা ও বোমা হামলায় লিপ্ত হলো।
তখন আমরা তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে শুরু করি। তাদের এক চুল ছাড় দেয়া হচ্ছে না, হবেও না। বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ খুবই ধর্মানুরাগী, কিন্তু তারা উগ্রবাদী নয়। ধর্মের নামে বা অন্য কোনো অজুহাতে কোনো রকম সন্ত্রাস তারা বরদাস্ত করবে না। লুৎফুজ্জামান বাবরের কথাকে দুই সাংবাদিক সত্য ও আন্তরিক বলে বিশ্বাস করলেন। পরে কাভার স্টোরির অংশ হিসেবে তার সাক্ষাৎকার বেশ গুরুত্ব দিয়ে ছাপা হয়। ২০০৬ সালের এপ্রিল মাসে টাইম ম্যাগাজিনের কাভার স্টোরি বাংলাদেশ সরকার ও খালেদা জিয়ার জন্য খুবই ইতিবাচক ছিল। তবে ততক্ষণে পানি অনেক গড়িয়ে গেছে। জঙ্গিবাদ ইস্যুতে অন্তহীন প্রচারণায় যা ক্ষতি হওয়ার তা এর আগেই হয়ে গিয়েছিল। এতদিন পরে আজ কেন সেই পুরনো গল্প ফাঁদছি? এগুলো আমাদের ইতিহাসের উপাদান। ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে, তাই ইতিহাস থেকে শিক্ষা নেওয়াটা খুবই জরুরি। ২০০২ সালের কায়দায় নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় বাংলাদেশের বিরুদ্ধে সেই পুরনো অভিযোগের আবার পুনরাবৃত্তি করে রিপোর্ট প্রকাশ হয়েছে। সাবধান ও সতর্ক করার জন্য এমন প্রতিবেদন করা হয়ে থাকলে আপত্তি ছিল না। ঢাকাইয়া এক স্পোর্টস রিপোর্টারের যোগান দেয়া মাল মশলায় কাবুলিওয়ালা মুজিব মশালের লেখা রিপোর্টটিকে আসলে বাংলাদেশের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক প্রোপাগান্ডা ছাড়া আর কিছু বলেই মনে হয়নি আমার। খালেদা জিয়া সরকারের বিরুদ্ধে এমন প্রচারণা এনতার দেখেছি। হাসিনার জামানায় তাদের উন্নয়ন বন্দনা শুনে কান পচে গেছে। এখন আবার শুরু হয়েছে সেই পুরনো ধুন। পশ্চিমাকাশে এই সিঁদুরের মেঘ যেন ঘরপোড়া গরু হিসেবে আমাদের সময় মতো সতর্ক রাখে।